রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ injurious to health. It causes a painful death. এই গল্পের সমস্ত চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে সেটা অবাঞ্ছনীয় ও কাকতালীয়। গল্পের কিছু জায়গায় ভয়ানক কিছু দৃশ্যের বর্ণনা রয়েছে। গল্পের লেখক অয়ন দাস গল্পের মধ্যে ভৌতিক আবহাওয়া তৈরির জন্য এই দৃশ্য নির্মাণ করেছেন। আমার প্রিয় সকল শ্রোতাদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ কুসংস্কার মুক্তভাবে খোলা মনে আজকের গল্পটি গ্রহণ করবেন। আমাদের চ্যানেল কোনো রকম ঝাড়ফুঁক, তুকতাক, তন্ত্রমন্ত্র, কালা জাদু ইত্যাদি কুসংস্কারকে মান্যতা দেয় না। এবার শুরু হবে বলকিনাথের সব সাধনা। বুড়ির লাশটাকে যথাস্থানে এনে তার উপর বসে এক মনে ধ্যান করতে শুরু করল বলকিনাথ। বুঝতেও পারল না কখন তার শিয়রে এসে উপস্থিত হয়েছে শাল্যকুমার ও তার সেনাবাহিনী। ততক্ষণে প্রয়াগনাথও পৌঁছে গেছেন সেখানে। হঠাৎ দেখতে পেলেন পুত্র বলকিনাথকে। কিছু বলতে যাবেন এমন সময় শাল্যকুমার এসে উপস্থিত হল। বলকিনাথকে আর সেই বুড়ির মৃতদেহ দেখেই তার বুঝতে বাকি রইল না এখানে ঠিক কি হচ্ছে। সামনেই হাঁড়ি কাঠ, হয়তো বাচ্চাগুলোর বলি দেওয়া হয়েছিল এইখানে। শাল্যকুমার কোমর থেকে ওসি বের করে তছনছ করে দিতে লাগলো সমস্ত উপকরণ ও পুজো সামগ্রী। ঠিক তখনই চোখ খুলল বলকিনাথ। নমস্কার, গল্প উইথ রায়ান চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আচ্ছা, কেউ কি জোর করে কারোর ভালোবাসা পাওয়ার জন্য কালা জাদুর মাধ্যমে পুনর্জন্ম নিতে পারে? সে কি নিজের ভালোবাসাকে নৃশংসভাবে হত্যা করে তার দেহের উপর বসে ডাকিনী সাধনা করতে পারে? হ্যাঁ, আজ এই রকমই একটা ভয়ানক গল্প নিয়ে চলে এসেছি আমরা। তাই চটপট কানে হেডফোনটা লাগিয়ে নিন। শুনতে থাকুন লেখক অয়ন দাসের কলমে মোক্ষ। পশ্চিম দিকে ঘন অরণ্য আর পূবের রাজপ্রাসাদ, ঠিক দুয়ের মধ্যে রয়েছে টলটলে জলে কানায় কানায় ভর্তি এই সরোবর। মহারাজ তার উপর ভার দিয়েছিলেন এটাকে নির্মাণ করবার জন্য, আর সেটা যে সফলভাবে প্রতিপন্ন করেছেন বৃদ্ধ প্রয়াগনাথ তা তিনি নিজে খুব ভালো করেই জানেন। তিনি রাজমন্ত্রী, যে কোনো দায়িত্ব তার উপর নিশ্চিন্তে দিয়ে দেওয়া যায় তা বিলক্ষণ জানেন মহারাজ। এর আগেও এমন বহু কাজ তিনি পোক্ত হস্তে সামলেছেন। এটা তো তুচ্ছ একটা ব্যাপার। রাজপ্রাসাদের সামনে যে জলাশয়টি রয়েছে তা কালক্রমে একেবারেই মজে যেতে বসেছে।
নিছক সৌন্দর্য বৃদ্ধির জন্য অন্তত সেটাকে সংস্কার না করলেই নয়। অগত্যা এই কাজের ভার পড়ল প্রবীণ মন্ত্রী প্রয়াগনাথের উপর। তিনিও যথাযথভাবে সেই দায়িত্ব পালন করলেন, যেটা ছিল নিতান্তই একটা মরে যাওয়া ডোবা। এখন তার অপার নীল জলরাশিতে প্রতিফলিত হয় অস্তগামী সূর্যের লালিমা। রাজপ্রাসাদ থেকে দেখলে বোঝা যায় কত গভীর এই জলরাশি। মাছের খেলা, মাছরাঙার ছোঁ মেরে শিকার ধরা দেখে যার পরনায় খুশি হন মহারাজ আর তার আদরের রাজকন্যা ভানুমতি। সেই খুশির খবর পৌঁছয় বৃদ্ধ প্রয়াগনাথের কাছেও, যার পরনায় আনন্দিত হয়ে পুলকিত হয়ে ওঠেন তিনি। ঠিক তখনই শুনতে পেলেন ঘোড়ার খুঁড়ের শব্দ। দুজন রাজসৈনিক এগিয়ে আসছেন তারই দিকে। অবাক চোখে তাকালেন প্রয়াগনাথ। ঘোড়ার পিঠ থেকে নেমে এলো এক সৈনিক, বলল, মহারাজ আপনাকে তলব করেছেন, যেতে হবে আপনাকে। বৃদ্ধ মন্ত্রী ভাবলেন নিশ্চয়ই মহারাজ তার উপর খুশি হয়েছেন, তাই বোধহয় হাঁক পড়েছে। মৃদু হেসে বললেন, সে আমি জানতুম যে মহারাজ ঠিকই আমায় স্মরণ করবেন। তা কি এখনই যেতে হবে? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, সেরকমই তো আদেশ পেয়েছি। এই বলে তাকে নিয়ে যখন দুজন সেপাই দ্রুত অশ্ব চালনা করে পাহাড়ের কোল ঘেঁষে প্রাসাদ অভিমুখে ধাবিত হলো, তখন কাঞ্চনগড়ের আকাশে সূর্য অনেকখানি হেলে পড়েছে পশ্চিমাভিমুখে। সরোবরের জলে শেষ বিকেলের পড়ন্ত রোদ রক্ত তিলক এঁকে আসন্ন সন্ধ্যার আগমন আবাহন করছে। আসানসোল থেকে খানিকটা এগোতেই আবার গাড়িটা বিগড়ে গেল। মহা মুশকিল তো, এই নিয়ে দুবার হলো। মাঝে মাঝে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। সন্তুটাকে নিয়ে আর পারা যায় না। এতবার অভিক বলে যে ড্রাইভারের সাথে সাথে একটু যান্ত্রিক ব্যাপারেও লক্ষ্য রাখতে, কিন্তু কে শোনে কার কথা। মেজাজটা খিঁচড়ে গেল অভিকের। ড্রাইভারকে বলল, কি ব্যাপার সন্তু, তুমি কি দেখোনি গাড়ির কি কন্ডিশন? এরকম হাজারবার থেমে থেমে যাওয়া যায় নাকি? সন্তু এতক্ষণ বনেট খুলে চেষ্টা করছিল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। অনেকক্ষণ ধরে যাবতীয় সরঞ্জাম দেখলো ইঞ্জিনের ভিতরে, কিন্তু গাড়ি বাবু নট নড়নচড়, কিছুতেই স্টার্ট নিল না। শেষে একরকম হাল ছেড়ে দিয়েই বলল, আমি কি করব দাদা, সকালে তো ঠিকঠাকই ছিল, মনে হচ্ছে ইঞ্জিন গরম হয়ে গেছে। বিরক্ত হয়ে অভিক বাইরে নেমে একটা সিগারেট ধরালো। শেষ টান মেরে ফিল্টারটা ছুঁড়ে ফেলে দিয়েই এসে রেগে মেগে বলল, তা এত দূর যাবে, তুমি একবার দেখে বেরোবে না? এতটা রাস্তা এরকম ভাবে হয় নাকি? কি ড্রাইভার হয়েছ রে বাবা! শালা এখনই 3টে বাজে, এরপর কি হবে বুঝতে পারছো? রাগে গজগজ করছিল অভিক, কিন্তু এখন সন্তুকে খামোখা চোটপাট করেও লাভ নেই। কারণ এখন সবার আগে দরকার এই বাহনটিকে সুস্থ করার, নইলে যাত্রা পণ্ড তো বটেই, উল্টে এখানেই না কোথাও রাত্রিবাস করতে হয়। কারণ ফেরার রাস্তাও বন্ধ একরকম, গাড়িই নেই, তার আবার ফেরা। সন্তু বলল, দাদা একটু দূরে পিছনে একটা সার্ভিস সেন্টার দেখলাম, আপনি একটু দাঁড়ান না, আমি দেখছি, ঠিক কিছু একটা হয়ে যাবে। কি হবে? আর যদি হয়েও গিয়ে থাকে, ওখানে পৌঁছতে কটা বাঁচবে বুঝতে পারছো? বেশ রাগতভাবেই অভিক কথাগুলো ছুঁড়ে দিল সন্তুর দিকে। দেখো যা করার করো, যাওয়াটাই না মাটি হয়। বলে পাশেই একটা চায়ের দোকানে গিয়ে বসলো অভিক। সন্তু কাতর স্বরে বলল, দাদা একটু টাইম দিন, হয়ে যাবে, এখন রাগারাগি করে কি হবে, আমি নিয়ে আসছি কোনো মেকানিক, আপনি চিন্তা করবেন না। এই বলে একটা অটো ধরে সন্তু চলে গেল। পাশ দিয়ে হুস হুস করে গাড়ি বেরিয়ে যাচ্ছে, আর ততোধিক রাগ হচ্ছে অভিকের। গাড়িটা এমন খারাপ হলো মাঝ রাস্তায়
যে এখন হাপিত্তেশ করে বসে থাকা ছাড়া আর অন্য কোনো উপায়ই নেই। সত্যি বলতে কি, অভিকে রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। গন্তব্য নেহাত কাছে নয়, সেই পুরুলিয়ার ভিতরে ঝালদা বলে একটা জায়গা। একটা কাজ ছিল অফিসে, সাথে শীতের শেষে দিন তিনেক ছুটি ম্যানেজ করে আসবে, এটাই ওর প্ল্যান ছিল। তার জন্য হোটেল পর্যন্ত বলা হয়ে গেছে। এখন এই অবস্থায় যেতে না পারলে বিশ্রী একটা ব্যাপার হবে। আর সবচেয়ে বড় কথা, এখন ফেরারও কোনো রাস্তা নেই। শেষে এখানেই যদি রাত কাটিয়ে পুরো ঘুরতে যাওয়াটাই স্থগিত রাখতে হয়, তো তার চেয়ে খারাপ আর কিছুই হয় না। কিন্তু না, সেদিন বিধি বোধহয় সহায় ছিল, তাই আধ ঘন্টার মধ্যেই সন্তু একজন মেকানিক নিয়ে এসে হাজির হলো। আর কি আশ্চর্য, 15 মিনিটের মধ্যেই সমস্যার সমাধান হয়ে গেল। যাক বাবা, অভিক যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাকি রাস্তাটা এবার মানে মানে কেটে গেলেই হয়। সন্তুকে বলল, সামলে নিয়ে চালিও, এখন অনেকটা রাস্তা। রঘুনাথপুরও এখনো আসেনি, তারপরে আরও 1 ঘন্টা যেতে হবে। ভাববেন না দাদা, অসুবিধা হবে না। পুরনো গাড়ি তো, ইঞ্জিন গরম হয়ে একটু সমস্যা হয়েছিল, আর সমস্যা হবে না বলল সন্তু। তাকে এখন বেশ সপ্রতিভ লাগছে। সেই দেখে ভরসা পেয়ে অভিক বলল, না হলেই ভালো। বলে বাইরের দিকে জানলায় মুখ বাড়িয়ে দিল অভিক। ছোট ছোট টিলাগুলো অপূর্ব লাগছে, মাঝে মাঝেই ছোট ছোট জঙ্গল আর ডোবা। রাস্তাঘাট বেশ শুনশান, লোকজনের বসতি খুবই অল্প। রেল লাইনটা সঙ্গ দিচ্ছে থেকে থেকেই, আর তারপরেই কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এই লুকোচুরি খেলাটা দেখতে দেখতেই কখন যে সূর্য ডুবে ঝুপ করে অন্ধকার নামলো, টেরই পেল না কেউ। অভিকের বোধ হয় একটু ঢুলুনি এসেছিল। হঠাৎ চমক ভাঙল সন্তুর কথায়। বলছি দাদা, একবার একটু জিজ্ঞাসা করবেন কাউকে? হোটেলটার লোকেশনটা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। এই তুমি তোমার মোবাইলে জিপিএসটা অন করোনি? আরে তখন বললাম যে। বলল অভিক। না দাদা, কোনো টাওয়ার ধরছে না। একবার জিজ্ঞাসা করতেই হবে কাউকে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখছি। কিন্তু বলল তো বটে, জিজ্ঞেস করবে কাকে? একে অন্ধকার হয়ে গেছে, তার উপর এখানে চারিদিক বেশ ফাঁকা ফাঁকা, লোকজনের দেখা পাওয়াই ভার। এই জন্যেই সে ভয় পেয়েছিল, পাছে অন্ধকারে রাস্তা গুলিয়ে ফেলে। আর ঠিক সেই আশঙ্কাটাই সত্যি হলো। এখন কাকে জিজ্ঞেস করবে? হোটেলে যে ফোন করে জানবে সেও উপায় নেই, মোবাইলে এতটুকু সিগন্যাল নেই। হঠাৎ লক্ষ্য করল একজন রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছে, অবিশ্বাস্য রকম লম্বা, আপাদমস্তক কালো আলখাল্লা জাতীয় পোশাকে ঢাকা রয়েছে। এ কি স্থানীয় লোক নাকি? কে জানে। আর তো কেউ নেইও আশেপাশে যাদের কাছ থেকে ঠিকানাটার খোঁজ নেওয়া যায়। বলছি দাদা, ওই যে লোকটা আসছে, ওকে একবার জিজ্ঞাসা করো না। অভিক তখন গাড়ির জানলার কাঁচ নামিয়ে জানালা ঘেঁষে বসল। তারপর লোকটার কাছে এসে মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, ও দাদা শুনছেন? লোকটা থমকে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে পেছন ফিরে তাকাতেই শিউরে উঠল অভিক। বাপ রে, সে কি সাংঘাতিক চোখ দুটো! ওরকম রক্ত জবার মতো চোখ আগে কখনো দেখেনি অভিক। কেমন একটা অবশ করে দেওয়ার মতো দৃষ্টি, কপালে বড় করে তিলক, কোকড়ানো চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে। চেহারা দেখে শরীরের ভিতর অবধি যেন কেঁপে যায়। তার স্থির চোখের দিকে চোখ রাখতে পারে না সে। আমতা আমতা করে অভিক বলল, এই এই ঠিকানাটা, মানে এই ঝালদা রোডটা ঠিক কোন দিকে বলতে পারবেন? মানে ওই হিল ভিউ রিসোর্ট যাবো আর কি। জায়গাটা কোথায় একটু যদি বলে দিতে পারেন। বেশ খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে লোকটা বলল, সিধে যাও হাই রোড দিয়ে, তারপর বাঁয়ে যেতে হবে। সেই রাস্তা দিয়ে একটু এগোলেই দুর্গা মন্দির পড়বে, তার পাশেই। আচ্ছা আচ্ছা,
বলে সন্তুকে নির্দেশ দিল অভিক। ও যেন আর কিছুতেই ওই লোকটার দিকে তাকিয়ে থাকতে পারছিল না। বড্ড ভয়ঙ্কর গোছের চেহারা, যেন এক নিমেষে বশ করে ফেলবে ওই সাংঘাতিক দৃষ্টি দিয়ে। একটু এগিয়ে পেছনের কাঁচ দিয়ে দেখল একবার লোকটাকে। তখনও স্থির হয়ে দাঁড়িয়ে লোকটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওদেরই গাড়িটার দিকে। সেই চোখ দুটো অভিক কিছুতেই ভুলতে পারছে না, যেন সাংঘাতিক বললেও কম বলা হয়। যাই হোক, লোকটার কথা মতো খানিক দূর যাবার পরই হোটেলটা চোখে পড়ল। আগে থেকে বলা ছিল বলে তেমন ঝক্কি পোয়াতে হলো না, নইলে এসব হোটেলে চট করে ঘর পাওয়া খুব মুশকিল। রাত হয়ে গিয়েছিল, তার উপর পরদিন অনেক কাজও রয়েছে। তাই রিসেপশনে যাবতীয় ফর্মালিটিস মিটিয়ে নিজের ঘরের দিকে সত্তর পা বাড়ালো অভিক। রাজপ্রাসাদে প্রবেশ করেই প্রয়াগনাথ বুঝলেন পরিস্থিতি বেশ থমথমে। মহারাজ অমর সিংহ একাগ্র চিত্তে বসে কিছু ভাবছেন। দু চোখে তার সাংঘাতিক ভ্রুকুটি। ব্যাপার তো ভালো ঠেকছে না। প্রয়াগনাথ জিজ্ঞাসা করলেন, কোনো দুঃসংবাদ আছে নাকি মহারাজ? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে। চিন্তার তো কারণ রয়েছে মন্ত্রীমশাই। আজ এই নিয়ে পাঁচটি বাচ্চা হারিয়ে গেল, আর আশ্চর্যভাবে সবাই ঠিক ওই জঙ্গলের দিক থেকে উধাও হচ্ছে। বেজার মুখ করে বললেন মহারাজ। সে কি মহারাজ, জল তাহলে এত দূর গড়িয়েছে? কিন্তু তাহলে তো একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এখনই কিছু করা দরকার। সেই উদ্দেশ্যেই আপনাকে ডাকা। ইতিপূর্বে বহু সংকটকালীন পরিস্থিতিতে আপনার শত বুদ্ধি কাজে লেগেছে। এবারেও কিছু একটা ভাবতেই হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন প্রজাগণ অযথা আতঙ্কিত হয়ে না পড়ে। বৃদ্ধ প্রয়াগনাথ এবার গম্ভীর হয়ে ভাবতে লাগলেন। সমস্যা সত্যি গুরুতর। ঠিক তখনই এক তরুণ রাজপুত্র, যে এতক্ষণ রাজসভার এক স্থানে বসে এই গুরুগম্ভীর আলোচনা শুনছিল, সে বলে উঠল, মহারাজ, আমায় যদি আজ্ঞা দেন, আমি নিজে একবার ওই জঙ্গলে তল্লাশি করে দেখতে পারি। আমার দৃঢ় বিশ্বাস ওই জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে সব রহস্যের সমাধান। প্রয়াগনাথ এই তরুণের দিকে একবার তাকালেন। শাল্যকুমার, মহারাজ অর্জুন সিংহের একমাত্র মেয়ে রঞ্জাবতীর সাথে এই তরুণ রাজকুমারের বাগদান সম্পন্ন হয়েছে। তারপর বহুদিন এই গৃহেই বসবাস করে আসছেন শাল্যকুমার। তার উৎসাহ দেখে রাজামশাই বললেন, না না, তুমি একা গিয়ে বিপদে পড়তে পারো, সে কাজ নেই। কিন্তু মহারাজ, রহস্য তো ওই জঙ্গলেই। এভাবে বসে আলোচনা করার চেয়ে একবার গিয়ে দেখলেই হতো না? পরে যদি দেরি হয়ে যায়, বলল শাল্যকুমার। প্রয়াগনাথ দেখলেন ছেলেটার কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। বললেন, মহারাজ, রাজকুমার শাল্য তো ঠিকই বলেছেন। ওখানে আমাদের সেপাই পাঠাতেই হবে, এবং তার রাত্রে, যাতে কেউ জানতে না পারে। আর তাছাড়া উনি তো একা যাবেন না, আমাদের সৈন্যরাও ওর সাথেই থাকবে। শাল্যকুমার কৃতজ্ঞ চিত্তে বৃদ্ধ মন্ত্রীর দিকে একবার তাকালো, যেন এতদিন কিছু একটা করার জন্য সে প্রস্তুত ছিল, যাতে করে প্রমাণ দিতে পারে সে এই রাজপরিবারের সুযোগ্য জামাতা। আজ সেই সুযোগ এসেছে। মহারাজ প্রথমে একটু দোটানায় ছিলেন। শাল্যকুমারের মহারাজের কাছে এটাই মিনতি যে সেই যেন এই অদৃশ্য শত্রু দমন কার্যে অগ্রভাগে থাকে। কিন্তু মন সায় দেয় না কিছুতেই মহারাজের, হাজার হোক একমাত্র কন্যার হবু স্বামী সে। শেষে মন্ত্রীমশাইয়ের অভয়ে সায় দিয়েই দিলেন শাল্যকুমারের কথায়। ঠিক হলো পরদিন সন্ধ্যাকালেই রাজকুমার শাল্য তার সেনাবাহিনী নিয়ে এই নৈশ অভিযানে ব্রতী হবে।
পুরুলিয়াতে অভিক আগে কখনো আসেনি। এদিকটা বেশ সুন্দর, চারপাশটা ছোট ছোট অজস্র টিলা ঘিরে রয়েছে জায়গাটা। টিলাগুলো সবুজের গালিচায় মোড়া। বন বনানির কোনো অভাব অন্তত এখানে নেই। প্রকৃতি যেন দু হাতে ঢেলে সাজিয়ে রেখেছে চারপাশটা। সকালে প্রাতরাশের পরই অভিককে বেরোতে হলো। যে প্রজেক্টের কাজে এখানে সে এসেছে সে ব্যাপারে আজ একটা কনফারেন্স রয়েছে স্থানীয় একটা অফিসে। সেখানেই দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা। অন্যান্য জায়গায় এসব মিটিংয়ের পর সাধারণত একটা বড়সড় পার্টির ব্যবস্থা করে ক্লায়েন্টরা। এখানে অবশ্যই অন্য কথা। তার জন্য নাকি একটি ভালো রকম চমক থাকবে কাজের শেষে, এমনটাই জানিয়েছে তাকে যে ছেলেটি নিতে এসেছিল সে। ছেলেটি বলল, স্যার একটা নতুন জিনিস দেখাবো, সেরকম আগে আপনি কখনো দেখেননি। অভিকের তর্স হয়নি। সে ছেলেটিকে জিজ্ঞেস করেছিল, সেটা আবার কি জিনিস? ছেলেটি বলতে চায়নি, শুধু উত্তর দিয়েছিল, দেখুন না স্যার, ভালোই লাগবে। এই নিয়ে আর তেমন কথা হয়নি। সারাদিন হরেক রকম কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল অভিক। টেন্ডারটা আগেই পেয়েছিল, এবার সেটা এখানে সবার সামনে উপস্থাপনা করে প্রত্যেকের বিশ্বাস অর্জন করতে পেরে বেশ খোশ মেজাজে রয়েছে অভিক। কোম্পানিতে অবশ্য তার একটা বেশ সুনাম আছে এ ব্যাপারে। সাধে কি তাকে এখানে পাঠানো হয়েছে? সবকিছু মিটতে মিটতে প্রায় সন্ধে হয়ে গেল। সারাদিনের পর একটু আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়েছে অভিক। এমন সময় দলুই এসে হাজির। এই দলুইয়ের উপরেই অভিকের যাবতীয় দেখাশোনা করবার ভার। সেই সকালে তাকে অভ্যর্থনা করে নিয়ে আসা থেকে সারাদিন তার খেয়াল রাখা পর্যন্ত সব কাজের ভার দলুইয়ের উপরই ছিল। বেশ করিতকর্মা ছেলে। এসেই বলল, স্যার চা খেয়েই আমরা বেরিয়ে পড়বো, নইলে দেরি হয়ে যাবে। অভিক আবারও জিজ্ঞেস করল, এই তোমাদের কি মতলব বলো তো? কোথায় যাবার কথা বলছো? সকালে বললে কি একটা চমক আছে, ব্যাপারটা কি? চলুন না স্যার, ভালোই লাগবে। বলেই দলুই সব বন্দোবস্ত করতে ছুটল। অভিক ভাবছিল কি এমন দেখাশোনার এত ব্যবস্থাপনা। তারপর যখন ওরা একটা মাঠের মতো জায়গায় উপস্থিত হলো, দেখে তাজ্জব হয়ে গেল অভিক। বিশাল মাঠে ঠিক ঠিক করছে লোক। তার মাঝখানে বাঁশ দিয়ে একটা চৌকো জায়গা আলাদা করে রাখা। তার সামনে গুটি কয় চেয়ার। সেগুলো বোধহয় বিশেষ অতিথিদের জন্য, এবং তাদের মধ্যে যে সেও একজন সেটা অভিক বেশ বুঝতে পারল। এবার একটু পাশে তাকিয়ে দেখল দারুণ রংচঙে পোশাক আর বিশাল বিশাল মুখোশ পরে কিছু লোকজন দাঁড়িয়ে। চারিদিক থেকে মাইক আর আলোর ব্যবস্থা করা হয়েছে। একটা বড়সড় প্রোগ্রামের চূড়ান্ত প্রস্তুতি চলছে বোঝা গেল। দেখতে দেখতে বিভোর হয়ে পড়েছিল অভিক। হঠাৎ চমক ভাঙল একটা মেয়েলি কণ্ঠে। আসুন কেন এদিকে বাবু, আসুন। অল্প বয়সী একটি মেয়ে, শ্যামবর্ণা, ছিপছিপে গড়ন, কিন্তু মুখটা ভারী মিষ্টি। মুখে একটা অনাবিল হাসি লেগেই রয়েছে। হঠাৎ করেই তার দিকে তাকিয়ে চোখ আটকে গেল অভিকে। তারপর মেয়েটির দিকে খানিকক্ষণ চেয়ে থেকে আমতা আমতা করে অভিক বলল, হ্যাঁ হ্যাঁ বলছিলাম, এটা কি হচ্ছে, মানে এখানে কি হবে? ছৌ নাচ গো বাবু, জানিস লাইরা, মোদের এইখানে সবচেয়ে বড় অনুষ্ঠান। এই তাহলে ছৌ নাচ, পুরুলিয়ার সবচেয়ে বিখ্যাত অনুষ্ঠান। ভালোই হলো অভিকে, এর আগে সে কখনো এই জিনিস দেখেনি। অভিক দাঁড়িয়ে আছে দেখে মেয়েটি আবার বলল, বসো না গো বাবু, এই সিহাট্টতে বসো। মেয়েটাকে দেখে অভিক যেন চোখ সরাতেই পারছে না। কালো মেয়ের রূপ হলো জগৎ ভোলানো। এ কথা এই মেয়েটাকে দেখেই মনে হলো অভিকের। একটা অদ্ভুত আকর্ষণ আছে ওর। সেটা যেমন শরীরী, ততটাই বোধহয় ওর ওই ডগর চোখের অতল দৃষ্টির জন্য। কয়েক মুহূর্ত যেন অভিক বিভোর হয়ে পড়েছিল। এমন গড়ন অনেক দেখেছে, কিন্তু এমন টান অনুভব করেনি সে। হাসিটাই তো অনেক পুরুষকে ঘায়েল করে দিতে পারে।
এই অদৃশ্য হাতছানি কি ইচ্ছাকৃত, নাকি শুধুই অপাববিদ্ধ এক চেতনা? হঠাৎ তারস্বরে মাইক বাজতেই ভাবনা সূত্রগুলো কেটে গেল অভিকের। নাচ শুরু হয়ে গেছে। স্থানীয় ভাষায় একজন রুদ্ধশ্বাসে কোনো কাহিনী বলে যাচ্ছে, আর অদ্ভুত অঙ্গভঙ্গি করে মুখোশ পরিহিত নাচিয়ের দল প্রদর্শন করছে এক নিদারুণ দৃশ্য। খানিক দৌড়ে এসে ডিগবাজি খেয়ে কিংবা বিভিন্ন শারীরিক কসরত করে মাঝে মাঝে এক অতুলনীয় নৃত্য উপহার দিয়ে চলেছে। বিরামহীন একটানা সে নাচ। সত্যি একটা নতুন জিনিস দেখল অভি। পাশেই গ্রামের মোড়ল মশাই বসেছেন অতিথি আসনে। তাকে একবার জিজ্ঞেস করলো অভি, আচ্ছা, এরা কি সব পৌরাণিক গল্প অভিনয় করে দেখাচ্ছে নাচের মাধ্যমে? হে গো বাবু মশাই, ইয়ে হলো আদি মায়ের কথা, শুনো না কিনে, ভালো লাগবে, বললেন মোড়ল মশাই। তারপর বাকি অংশের অনেকটাই বৃদ্ধ মোড়ল অভিককে বুঝিয়ে দিতে লাগলো। তার ধারাভাষ্য এবং নর্তকদের সাবলীল ভঙ্গিমা এক লহমায় অভিককে কোনো এক প্রাচীন যুগে নিয়ে চলল, যখন এক দেবী মহাতেজী রূপধারিণী প্রলয় নাচ নেচে চলেছেন। তার উদ্যত অস্ত্র মাঝে মাঝেই শূন্যে পাক্ষে এক আসরিক ভঙ্গিমায় এক নিমেষে সবকিছু ধ্বংস করতে মুখিয়ে আসছে। তার দুপাশে অপর দুজন রজ আর তম ত্রিগুণা মহামায়ার দুই রূপ বিরাজমান। তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য দেবী হঠাৎ সহস্তে নিজ মস্তক কেটে ফেললেন খড়গ দিয়ে। কি বিকট উল্লাসে মত্ত সবাই। মাইকের আওয়াজ রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে। সবটাই অবশ্যই অসাধারণ নাচ আর অভিনয়ের সম্মিলন। মুগ্ধ হয়ে এতক্ষণ অভিক দেখছিল পুরাণ কথার এই অবিশ্বাস্য নাট্যরূপ ছৌ নাচের মাধ্যম দিয়ে। মনে মনে বলে উঠল, অপূর্ব। কেমন লাগলো স্যার? বলে পাশে এসে দাঁড়ালো দলুই। এতক্ষণ তাকে দেখতেই পায়নি অভিক। বোধহয় সে তার ব্যবস্থাপনায় ব্যস্ত ছিল। অভিক বলল, সত্যি পুলকিত হলাম, ভারী আশ্চর্য জিনিস দেখালে হে। এটাই তো এখানের ঐতিহ্য আছে স্যার। হ্যাঁ, সত্যিই সুন্দর লাগলো। আচ্ছা দোলুই, ওই মেয়েটিকে? বলে যার দিকে আঙুল দিয়ে দেখালো অভিক, এতক্ষণ সে অনতি দূরে দাঁড়িয়ে ওদের লক্ষ্য করছিল। এখানে আসা ইস্তক অভিক কিছুতেই ওকে যেন ভুলতে পারছে না। দলুই বলল, ও তো শান্তা আছে স্যার, ডেকে দিব? না মানে বেশ কাজের মেয়ে কিন্তু, কি বলো? হ্যাঁ স্যার, ভালোই। ওখানে পঞ্চায়েতের কাজ টাজ করে দেয় আর কি। ও আচ্ছা, বুঝলাম। বলে অন্যদিকে তাকালো অভিক। পাশেই একটা ছোট টিলা রয়েছে। তার ঠিক মাথায় চাঁদটা দেখা যাচ্ছে। সবে ছৌ নাচের আসর ভেঙেছে। জ্যোৎস্নালোকিত মাঠখানায় বারবার একজনের দিকেই অভিকের চোখ আটকে যাচ্ছে। সে ওই শান্তা। কি যে আছে ওর মধ্যে কে জানে। পুরুষের চোখের ভাষাও বোধহয় ও বোঝে। এগিয়ে আসে অভিকের দিকে। তখন হোটেলে ফেরার জন্য সন্তু গাড়ি রেডি করছিল। রাত অনেকটাই হয়েছে, প্রায় 11টা বাজছে। রূপালী আলোয় শান্তার মুখে যেন হাসি ফেটে পড়ছে, সেই অনাবিল মায়াবী হাসি। সে বলল, আবার আসবে গো বাবু। হঠাৎ কি খেয়াল চাপলো, অভিক বলে বসলো, আসবো তো বটেই, কিন্তু তুমি কি আমার সাথে কাল থাকবে? আমি একটু আশপাশটা ঘুরে দেখব। শান্তা এবার একটু থতমত খেয়ে গেল। বলল, মু কি করব থেকে? সবকিছু কি মু জানে গো বাবু? সব জানো, তোমাকে কাল থাকতেই হবে। অভিকের নাছোড়বান্দা প্রশ্নে অবাক হয়ে তাকায় শান্তা। শেষে বলল, আচ্ছা যাবো বটে। বলে হেসে উঠল। তারপর অভিকের হাত দুটো ধরে বলল,
এখন যাও কিনে, মেলা রাত হয়েছে বটে। অভিকের যেন বিদ্যুৎ তরঙ্গের মতো শিহরণ জেগে উঠল তার শরীরে। ওই হাতের স্পর্শে কি জাদু আছে নাকি? মনের ঈশান কোণে কোথাও একটা অদম্য বাসনা চেপে বসতে শুরু করেছে। পরিত্রাণ পাবার আর কি জো আছে কে জানে। রাজপ্রাসাদ থেকে নিজ গৃহে ফেরার পরই প্রয়াগনাথ বুঝলেন পুত্র বল্কীনাথ এখনো বাইরে। এই পুত্রটিকে নিয়ে প্রয়াগনাথের দুশ্চিন্তার শেষ নেই। সে যেন কিছুতেই কোনো নিয়ম কানুন মানতে চায় না। মাঝে মাঝেই এমন দিন কয়েকের জন্য উধাও হয়ে যায়। কোথায় যে থাকে, কি করে সে, তিনি পিতা হয়েও বুঝতে পারেন না। ওর জন্মলগ্ন থেকেই মাতৃহারা, তাই ছোট থেকেই যেন বড্ড জেদি ও একগুঁয়ে। একবার যেটা ভেবে নেয় সেটা সে করেই ছাড়ে। একবার তো রাজদ্রোহের কবলে পড়তে পড়তেও বেঁচে গিয়েছিল, সেও তার পিতারই অনুকল্যাণে। কিন্তু তারপরেও বল্কীনাথের কোনো পরিবর্তন হয়নি। তাই বৃদ্ধ পিতা একরকম হাল ছেড়ে দিয়েছেন। পুত্রের খবর রাখা তার পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ওদিকে বল্কীনাথ তখন শিমুল পাহাড়ের জঙ্গলে এক গোপন আস্তানায় সাধনায় মগ্ন। বেদে বুড়ির কাছে তন্ত্রবিদ্যায় বিশেষ পারদর্শী না হওয়া পর্যন্ত তার শান্তি নেই। কাঞ্চনগড়ের রাজকন্যার কাছে সেই যেদিন অপমানিত হয়েছিল, তারপর থেকেই তাকে হস্তগত করতে উঠে পড়ে লেগেছে সে। সোজা উপায়ে হবে না জেনেই এক বাঁকা উপায়টি বেছে নিয়েছে। আর নেবে নাই বা কেন? কি দোষ ছিল তার? বংশকৌলিন্যে খাটো, নাকি এক মামুলি মন্ত্রীর ছেলে বলে অবজ্ঞা? কোনটা? বল্কীনাথের মনে হয় ওসব কিছুই না। রাজকুমারীর গুমরই হলো প্রধান কারণ তাকে তাচ্ছিল্য করবার। অমন দেবীতুল্য রূপ দেখে একদিন আচম্বিতেই প্রেম নিবেদন করে বসেছিল সে। আর তার প্রত্যুত্তরে কিনা রাজকুমারী রঞ্জাবতী তাকে বলেছিল, তোমার স্পর্ধা কি করে হয় আমায় এ কথা বলবা? জানো না আমি এই শহরের রাজকন্যা? আর তুমি কিনা এসেছো এই দুঃসাহস দেখাতে? আজই তোমায় রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার করাবো আমি। চমকে উঠেছিল বল্কীনাথ। এত বড় অপমান কিছুতেই মানতে পারেনি। রাগে দুঃখে হতাশায় পাগল হয়ে গিয়েছিল। যদিও তেমন ক্ষতি তার হয়নি, কারণ তার পিতা প্রয়াগনাথ এ ব্যাপারে হস্তক্ষেপ করে সাময়িক সমস্যার সমাধান করেছিলেন। কিন্তু রাজ আদেশে তাকে শহরের বাইরে স্থান দেওয়া হয়েছিল। সে এক প্রকার নির্বাসনই বটে। তারপরে লোকচক্ষুর আড়ালে পিতা প্রয়াগনাথ তাকে নিজ গৃহে সকলের অজান্তে মাঝে মাঝে ডেকে নিয়ে আসেন। কিছুদিন রেখে দিয়ে অন্তত পিতৃধর্ম পালনের যথাসাধ্য চেষ্টা করেন। শুধু বল্কীনাথ যেন মানতে পারে না, সর্বদাই প্রতিশোধ স্পৃহায় জ্বলতে থাকে। তাই এক মনে সাধনা করে চলেছে আজ বেশ কয়েক বছর। উদ্দেশ্য তন্ত্র বলে বলিয়ান হয়ে এই রাজ্য, রাজা, রাজকন্যার দ্বারা হওয়া যাবতীয় হেনস্থার বদলা নেয়া। সমস্ত কিছু করায়ত্ত করে নিজেই সর্বে সর্বা হবার অনন্ত প্রচেষ্টায় লীন থাকে সর্বক্ষণ। বেদে বুড়ি এসে ধমক দেয়, ওইভাবে মন চঞ্চল করে হবে গা? তোর নাকি সাধন হবে এইভাবে? বল্কীনাথ অসহ্যভাবে উঠে পড়ে। সত্যি তার মন অসম্ভব আনচান করছে। বারবার মনে হচ্ছে কবে তার শরীরের জ্বালা জুড়বে, কবে তার প্রতিশোধ পূর্ণ হবে। এই সাধনা সফল হলে সে হবে যাবতীয় শক্তির অধীশ্বর। ভূত, প্রেত, ডাকিনী, শাখিনী সব হবে তার করায়ত্ত। কালা জাদুর একচ্ছত্র সম্রাট হবে সে।
মহাযোগী বল্কিনাথ। তারপর হাকিনী আহ্বানে ডেকে নিয়ে আসবে সেই রাজকন্যাকে, বশীভূত করে রাখবে তার আত্মাকে। তারপর রাজা, তারপর গোটা রাজ্য সব একে একে প্রথিত হবে তার চরণতলে। কুৎসিত লোভে চিকচিক করে ওঠে তার দু চোখ। সঙ্গে সঙ্গে চমক ভাঙে বেদে বুড়ির কথায়। বলি, কালকের তিথি মনে আছে তো? কালই সেই বিশেষ তিথি, তোর সাধনা সম্পূর্ণ হবে কালই। জানি মা, আমার সব উপকরণ সংগ্রহ করা হয়ে গেছে। অস্থিরভাবে পায়চারি করতে করতে বলে উঠল বল্কিনাথ। এই বেদে বুড়িকে সে মা বলেই ডাকে। তার কাছেই পেয়েছে তন্ত্রের গুড়ো মন্ত্রখানি। আজ সাধনায় শেষ লগ্নে সমস্ত উপকরণ সংগ্রহ করেছে। শুধু বাকি একটাই জিনিস, একটা লাশ। পূর্ণবয়স্ক একটা মৃতদেহের উপর করতে হবে সব সাধনা, তবেই পরিপূর্ণ হবে এতদিনের এত অক্লান্ত চেষ্টা। গাড়িতে ফিরতে ফিরতে এসব চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল অভিকে। কিছুতেই যেন বশে আনা যাচ্ছে না নিজের মনকে। হঠাৎ সজোরে ব্রেক কষে দাঁড়ালো গাড়িটা। আনমনে বসে থাকতে থাকতে হুমড়ি খেয়ে সামনে এগিয়ে গেল অভিক। স্বভাবতই রাগের চোটে সন্তুকে এক ধমক দিল। তোমার কি মাথা খারাপ নাকি? এভাবে কেউ গাড়ি চালায়? সন্তু কেমন হকচকিয়ে গেছে। দুহাতে শক্ত করে স্টিয়ারিং ধরে আছে বটে, কিন্তু চোখ দুটো সামনের দিকে কিছু একটা দেখে বিস্ফারিত হয়ে গেছে। সে বলল, দাদা, সামনে দেখুন, ওই যে। মাথাটা তুলে দেখতেই ছ্যাঁত করে উঠল অভিকের বুকটা। ওটা কে দাঁড়িয়ে রয়েছে অমনভাবে? পরনে কাপালিকদের মতো একটা আলখাল্লা, কপালে রক্ত তিলক, আর ওই ভয়ঙ্কর চোখ দুটো। খুব চেনা চেনা লাগছে কি? চট করে মনে পড়ে গেল, আরে এ তো সেই লোক যাকে এখানে আসার দিন ঠিকানা জিজ্ঞেস করেছিল। ওর সাথে যে আবার দেখা হবে ভাবেনি অভিক। বেশ একটু ভয় ভয় লাগছিল। নিশ্ছিদ্র অন্ধকারের বুক চিরে গাড়ির হেডলাইট দুটো জ্বলে আছে। আশেপাশে কেউ কোথাও নেই। ঝিঝি পোকার ডাক পর্যন্ত শোনা যায় না, এমনই পিনপতন নিস্তব্ধতা চারিদিকে। তারই মাঝখানে এমন করাল দর্শন লোককে দেখলে যে কেউ ঘাবড়ে যাবে। সন্তু আর অভি দুজনেই মুখে রাগ কাটছে না। লোকটা ধীর পায়ে এগিয়ে এলো। তারপর বাজখাই গলায় বলে উঠল, তোমরা ভুল রাস্তায় যাচ্ছ, এটা জঙ্গলের রাস্তা। তারপরেই হন হন করে হেঁটে চলে গেল। বাপ রে, কি ভয়ঙ্কর দেখতে, আর তেমনই ভয়ানক গলার স্বর। সন্তুর খানিক সম্বিত ফিরেছে। বলল, শোনো, এরা স্থানীয় লোক, ভুল বলবে বলে তো মনে হয় না। পেছনের মোড় থেকে গাড়ি ঘুরিয়ে নাও, চলো, আর দেরি করো না। কেই কাপালি গোছের লোকটা বারবার এরকম ভাবে দেখা দিয়ে যাচ্ছে। অভিক মনে মনে ঠিক করল কাল সকালেই একবার হোটেলে এটা নিয়ে জিজ্ঞেস করতে হবে। রাতের অন্ধকারে শাল্যকুমার ও তার সেনাবাহিনী বেরোলো অভিযানে। লক্ষ্য এতদিন ধরে ঘটে আসা নানাবিধ অপহরণ ও অপরাধের বিনাশ সাধন, যা বেশ কিছুদিন ধরেই হয়ে চলেছে জঙ্গলের কোনো অজ্ঞাত আততায়ীর দ্বারা। পথ বিপদ সংকুল, তাতে আবার সাপদের ভয়ও রয়েছে। কিন্তু শাল্যকুমার অবিচলভাবে এগিয়ে চলেছে। যেভাবেই হোক অভীষ্ট লক্ষ্যে তাকে পৌঁছতেই হবে। তার বাগদত্তাকে দেয়া প্রতিশ্রুতির অমর্যাদা কোনো মতেই করবে না।
বৃদ্ধ প্রয়াগনাথ পুত্রের ফেরার আশা ছেড়ে বেরিয়ে পড়লেন। তিনি জানেন যে বল্কিনাথ আবার নিশ্চয় কোনো মতলবের বশবর্তী হয়েছে, নইলে সারাটা রাত কেটে আজ গোটা দিনটাই চলে গেল, সে ফিরবে না কেন? আর অপেক্ষা করতে পারলেন না। তার আর এক পুত্র সম শাল্যকুমার একাকী কয়েকজন সৈনিক নিয়ে এতক্ষণে হয়তো জঙ্গলে প্রবেশ করেছে। তার কাছে যাওয়া দরকার। সে তরুণ, বিভ্রান্ত হয়ে যেতে পারে। কোনো অজানা বিপদ ওঁত পেতে রয়েছে ওই জঙ্গলে, কেউ জানে না। তাই তিনিও বেরিয়ে পড়লেন জঙ্গলের উদ্দেশ্যে। রাতের প্রহর কেটে যাচ্ছে দ্রুত, আরো গভীরতর অমানিসা এই জঙ্গল ঢেকে যাচ্ছে। বেদে বুড়ির কথা অনুযায়ী আজই সেই কাল রাত্রি। সাধনার শেষ চরণটি পূর্ণ করতে হবে। সাধনা একবার সফল হলেই এই পৃথিবীর সর্বোত্তম ক্ষমতাটি অর্জিত হবে, মোক্ষ লাভ হবে তার, সম্পূর্ণ হবে তার বদলা। যে রাজকন্যা তাকে একদিন তিরস্কার করেছিল, যার জন্য তাকে শহর ছেড়ে এত দূর থাকতে হয়, তাকে বশীভূত করে নিজেই অভীষ্ট সিদ্ধি করবে সে। বল্কিনাথ তারপর এই কাঞ্চনগড়ের সম্রাট হবে, আর রাজকুমারী রঞ্জাবতী হবে তার পাটরানী। অট্ট হাসিতে ফেটে পড়ল বল্কিনাথ। লক্ষ্য নিকটেই, শুধু একটা ধাপ বাকি। তার জন্য দরকার একটা লাশ। কিন্তু এই জঙ্গলে সে পাবে কোথায়? শহরে যাবার উপক্রম করলেই রাজপিয়াদার কবলে পড়তে হবে। এখন উপায় একটাই, যে বেদে বুড়ির কাছে এতদিন শিক্ষা নিল তাকেই যদি সে হত্যা করে। বল্কিনাথের চোখ দুটো চকচক করে উঠল। বুড়ির বয়স তো কম হয়নি, আর তাছাড়া মন্ত্র যা শেখার তা শিখেই নিয়েছে। এখন বুড়িকে রাস্তা থেকে সরাতে পারলে তারই লাভ। তাহলে তন্ত্র সাধনায় তার সমতুল্য আর কেউ থাকবে না। সমস্ত উপকরণ মজুত করে চুপি চুপি বুড়ির কুঁড়ে ঘরের কাছে হাজির হলো সে। দেখল বুড়ি শুয়ে আছে। তারপর ক্ষিপ্র গতিতে এসে সজোরে তার গলাটা চেপে ধরল বল্কিনাথ। এক ফোঁটা চিৎকার করারও সময় পেল না বুড়ি। কয়েক মুহূর্তের ছটপটানি, তারপরই সব শেষ। সকালে প্রাতরাশের টেবিলে বসে আগের রাত্রের ঘটনাগুলো ভাবছিল অভিক। অদ্ভুত সেই ছৌ নাচ, শান্তার কথা। আর ঠিক তখনই একটা চিন্তা এসে মনের ভাবনাগুলোর তাল কেটে দিল। সেটা আর কিছুই নয়, রাতের বেলা অন্ধকার রাস্তায় ওই অদ্ভুত দর্শন লোকটি কে ছিল। তার কথা যেন কিছুতেই মন থেকে সরিয়ে ফেলতে পারছে না অভিক। বেয়ারা এসে খাবার দিয়ে যেতেই তাকে জিজ্ঞাসা করলো অভিক, আচ্ছা, তোমাদের এখানে একজন কাপালিক মতো দেখতে লোক, আমি দু একবার দেখলাম তাকে, ওর সম্বন্ধে কিছু জানো? বেয়ারা ছেলেটি যেন আকাশ থেকে পড়ল। কাপালিক বলে ছেলেটি তাজ্জব বনে গেল যেন। বলল, এতদিন কাজ করছি এমন তো শুনিনি। অভিক তখন লোকটির বিবরণ দিল পুঙ্খানুপুঙ্খভাবে। কিন্তু বেয়ারা ছেলেটা এবারও কিছুই আলোকপাত করতে পারল না। অদ্ভুত তো, এরা কেউ জানে না, অথচ সে নিজে দুবার দেখল তাকে। এটা ভেবেই বেশ অবাক হয়ে গেল অভিক। ভুল দেখল না তো সে? এমন সময়, আপনি ঠিকই দেখেছেন বলে একটা গুরু গম্ভীর স্বরে মন্তব্য ভেসে এলো পাশের টেবিল থেকে। যিনি মন্তব্যটা করলেন তার চেহারা বলতে গেলে এক কথায় বেশ মনে রাখার মতো। গেরুয়া বসনধারী, উচ্চতায় প্রায় 6 ফিট তো হবেই, ঘাড় অবধি ঢেউ খেলানো চুল, গলায় একটা রুদ্রাক্ষের মালা। মন্তব্যটা করে নিজেই খাবারের প্লেটটা নিয়ে অভিকের টেবিলে এসে বসলেন।
তারপর বেয়ারাকে ইশারায় যেতে বলে অভিকের উদ্দেশ্যে বললেন, আপনি যাকে দেখেছেন তাকে এখানে অনেকেই দেখেছে। সবাই আবার দেখলেও নাম মুখে আনতে চায় না, কারণ লোকটি বিশেষ সুবিধার নয়। অভিক জিজ্ঞেস করল, আপনি চেনেন লোকটাকে? না, আমি দেখিনি কখনো, তবে নাম শুনেছি। লোকে বলে ওর নাম শ্যামা কাপালিক। আসল নাম অবশ্যই জানি না, তবে সে লোককে নিয়ে একবার বিস্তর গন্ডগোল বেঁধেছিল। শোনা যায় যে বেশ কিছু বাচ্চা চুরির অপরাধে তাকে সন্দেহ করা হয়েছিল। তার সাথে নাকি ওর যোগ সাজিশ ছিল অবশ্য, এ আমার শোনা কথা। বুঝলাম। ও কি ওই জঙ্গলের দিকেই থাকে নাকি? কাল প্রায় মাঝরাতে দেখলাম সেই দিকেই চলে যাচ্ছে। শুনেছি কি সব তন্ত্রমন্ত্র নিয়ে সাধনা টাধনা করে, এর বেশি আমি জানি না। আচ্ছা, আপনি কি এখানে নতুন? হ্যাঁ, ওই কাজেই এসেছিলাম, হয়ে গেছে সেটা। ভাবছি একটু আশপাশটা ঘুরে নি, কখনো আসেনি তো এইদিকে। বাহ, খুব ভালো। আমি আবার গত 10 বছর ধরে এদিকে হামেশাই আসছি, সে ওই কাজেই অবশ্যই। যাই করুন, জঙ্গলের দিকে বেশি যাবেন না। এসব অঞ্চলে কখন কোন বিপদ কোথায় ওঁত পেতে বসে আছে কেউ জানে না, তাই একটু সাবধানে চলাফেরা করবেন, বুঝলেন? ধন্যবাদ। কিন্তু আপনি মানে? আমি ভবানী শঙ্কর মুখুজ্জে। আয়ুর্বেদ নিয়ে গবেষণা করছি বেশ কয়েক বছর হলো। সেই জন্যই আমাকে বনে বাজারে হামেশাই ঘুরে বেড়াতে হয়, তাই আমি জানি বিপদ আপদের কথা। বুঝলাম, সে নিয়ে ভাববেন না, আমি ঠিকই থাকবো। ও বাই দ্য ওয়ে, আমার নাম অভিক সেন। আলাপ করে ভালো লাগলো। আচ্ছা, আমি উঠি, অনেক কাজ রয়েছে যে। বলে ভবানী শঙ্কর উঠে পড়লেন। অভিকেরও তাড়া রয়েছে, তাই তাকেও উঠতে হবে এবার। আজ শান্তাকে নিয়ে দলুই অপেক্ষা করবে একটা জায়গায়। সকালেই কথা হয়েছে এ ব্যাপারে। যাবার সময় অভিক শান্তাকে গাড়িতে তুলে নেবে, তারপর দুজনে অনেকটা সময় একসাথে। এসব ভাবতেই মনের মধ্যে একটা দারুণ পুলক অনুভব করল অভিক। এসব কাপালিক টাপালিক ভয় সবকিছু নিমেষে উবে গেল মন থেকে। সন্তুকে গাড়ি বের করতে বলে রেডি হতে লাগলো অভিক। এবার শুরু হবে বলকিনাথের সব সাধনা। বুড়ির লাশটাকে যথাস্থানে এনে তার উপর বসে এক মনে ধ্যান করতে শুরু করলো বলকিনাথ। বুঝতেও পারল না কখন তার শিয়রে এসে উপস্থিত হয়েছে শাল্যকুমার ও তার সেনাবাহিনী। ততক্ষণে প্রয়াগনাথও পৌঁছে গেছেন সেখানে। হঠাৎ দেখতে পেলেন পুত্র বলকিনাথকে। কিছু বলতে যাবেন এমন সময় শাল্যকুমার এসে উপস্থিত হলো। বলকিনাথকে আর সেই বুড়ির মৃতদেহ দেখেই তার বুঝতে বাকি রইল না এখানে ঠিক কি হচ্ছে। সামনেই হাঁড়ি কাঠ, হয়তো বাচ্চাগুলোর বলি দেওয়া হয়েছিল এখানেই। শাল্যকুমার কোমর থেকে তরবারি বের করে তছনছ করে দিতে লাগলো সমস্ত উপকরণ, পুজো সামগ্রী। ঠিক তখনই চোখ খুলল বলকিনাথ। গল্পের বাকি অংশ শুনবেন পরবর্তী পর্বে। শুনছিলেন লেখক অয়ন দাসের কলমে মোক্ষ প্রথম পর্ব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গল্পের কোন জায়গাটা আপনাদেরকে সব থেকে বেশি ভয় পাইয়ে দিয়েছে? বলকিনাথ কি পারবে তার ভয়ঙ্কর সাধনা সফল করতে এবং রাজা ও তার রাজ্য ধ্বংস করতে?
এটা জানার জন্য শুনতে ভুলবেন না এই গল্পের শেষ পর্ব। গল্প পাঠে আজ আমাদের সাথে ছিল রায়ান, শোভন, শোভনা এবং জয়। গল্পের সূত্রধর আমি, রায়ান। তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।